ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করি। আমাদের সঙ্গে একজন অতিথি যোগ দেন। আজ আমরা আলোচনা করতে চাই রোহিঙ্গাদের চাপে কক্সবাজারবাসী কতটা পিষ্ট বা তারা নানা ধরনের যে সংকটের মধ্যে রয়েছে সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আজ এই আলোচনার জন্য কক্সবাজার থেকে যুক্ত হবেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। অ্যাডভোকেট আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রসঙ্গ চট্টগ্রামের স্টুডিও থেকে। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে 2017 সালের সেপ্টেম্বর অক্টোবরের পর রোহিঙ্গারা যখন ব্যাপকভাবে আসলো, তারপর স্থানীয়দের নানা সংকট তৈরি হয়েছিল। সেখানে মানুষের জনজীবন, পরিবেশ, প্রতিবেশ, সামাজিক সংকট, এই ধরনের নানা সংকটের মধ্যে আসলে পড়েছিল। এই যে দীর্ঘ সময় পর এসে এখনো আসলে কি কি সংকট মোকাবেলা করতে হচ্ছে স্থানীয়দের, যেহেতু আপনি স্থানীয় একজন বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই সংকটটা দেখছেন, সাধারণ মানুষের সংকটগুলো আপনি দেখছেন, একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দর্শক, আমরা অপেক্ষা করছি অ্যাডভোকেট আব্দুল মান্নানের জন্য। তার সঙ্গে যুক্ত হলে আমরা তার বক্তব্য আমরা জানতে পারবো। আপনারা নিশ্চয়ই জানেন কক্সবাজারে এখন প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা সেখানে বসবাস করছে। 2017 সালের যে ব্যাপক রোহিঙ্গা ডলের পরে এই সংখ্যাটা বেড়েছে এবং দিনে দিনে সেই সংখ্যাটা বাড়ছে। কিন্তু তাদের কারণে স্থানীয় বাসিন্দারাও নানা ধরনের সংকটের মধ্যে পড়েছে। তো আমরা সেই সংকট নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। আমরা তার কাছেই শুনতে চাই। অ্যাডভোকেট আব্দুল মান্নান, আপনি শুনছিলেন যে আমি একটু আগে বলছিলাম যে এই রোহিঙ্গাদের কারণে পরিবেশ, প্রতিবেশ, সামাজিক নানা ধরনের সংকটের মুখে কক্সবাজারের মানুষ, এবং তারা এক ধরনের সংখ্যালঘু বলা যায় সেখানে রোহিঙ্গাদের তুলনায়। আপনার কাছ থেকে আমরা শুনতে চাই কি কি ধরনের আসলে সংকটের সম্মুখীন হচ্ছে সেখানকার মানুষ, যেহেতু আপনি একজন স্থানীয় বাসিন্দা, পাশাপাশি দীর্ঘদিন ধরে এই সংকটটা দেখছেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আপনারা যারা আয়োজন করেছেন এবং যারা দেখতেছেন প্রত্যেকে কক্সবাজার জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কক্সবাজারকে স্বাগত জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা যদি আমি আরেকটু সংক্ষিপ্ত আকারে করি, সেটা হচ্ছে যে কি আমার জন্মস্থান এবং আমার যেখানে বেড়ে ওঠা সেই ইউনিয়নে আমরা 25,000 সাধারণ মানুষ বসবাস করি এবং আমার ইউনিয়নে 10 লক্ষ রোহিঙ্গা বসবাস করে। আমার ইউনিয়নে ফালংকাল ইউনিয়ন, যেটা উকিয়ার ফালংকাল ইউনিয়ন, আমার গ্রামের বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে মায়ানমার সীমান্ত, 1 কিলোমিটারের মধ্যে রোহিঙ্গা ক্যাম্প। এই রোহিঙ্গা ক্যাম্প যেগুলো করেছে সেটা হচ্ছে যে কি এখানে আপনার টোটাল সামাজিক অবস্থাটাকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে। স্থানীয় জনগণ চরম নিরাপত্তাহীনতায়, সন্ধ্যার পরে কেউ বের হতে পারে না, গাছপালা কেটে শেষ, নদী নালা সব শেষ, পাহাড় কেটে ওখানে যতগুলো খাল বিল ছিল সবগুলো রোহিঙ্গা বর্জ্যে ভরে গেছে। এটা হচ্ছে আপনার পরিবেশগত একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা, সে সমস্যাটা হচ্ছে যে কি আপনার মায়ানমার, ওখান থেকে মায়ানমারের 1-1.5 কিলোমিটারের মধ্যে আপনার শরণার্থী শিবিরগুলো, এই শরণার্থী শিবিরগুলোতে আপনার মাদকগুলো মায়ানমার থেকে এসে ইয়াবাগুলো এসে ঢুকে ক্যাম্পের ভিতরে আপনার ওখানে একেবারে পাইকারি হারে চলে যায়, সেখান থেকে আবার খুচরা হিসেবে বাজারে বের হয়ে সারা বাংলাদেশটা ধ্বংস করতেছে। এরপরে যেটা দেখবেন সেখানে হচ্ছে যে কি আপনার রোহিঙ্গা নারীদের অবাধ বিচরণের কারণে আপনার স্থানীয় জনগোষ্ঠী নানাভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে, যেগুলো কক্সবাজার শহরে আপনি আটক করলেই পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য বাহিনী যে সমস্ত মহিলাদেরকে আটক করতেছে দেখবেন তার বেশ একটা বড় অঙ্ক কিন্তু রোহিঙ্গা কেন্দ্রিক। আবার একটা দেখবেন কক্সবাজার বাংলাদেশের জন্য একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র নয়, শুধু কক্সবাজার বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। এমন একটা সমুদ্র সৈকতে আপনি যান, দেখবেন রোহিঙ্গাদের অবাধ বিচরণ। সেখানে কর্মরত যারা আছে দেখবেন সবগুলো রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনশক্তি যারা কর্মজীবী মানুষ ছিল তারা কর্মসংস্থান থেকে একেবারে বেকার হয়ে গেছে। এখন হচ্ছেটা কি, ক্যাম্প ভিত্তিক কিছু পাচার কাজ চলতেছে, ক্যাম্প ভিত্তিক কিছু অবৈধ কাজ চলতেছে, সে অবৈধ কাজে জড়িয়ে পড়তেছে স্থানীয় জনগোষ্ঠী। এবং আরো যেটা হচ্ছে যে কি রোহিঙ্গা জনগোষ্ঠীটা বেশ অপরাধ প্রবণ, তারা খুন খারাপি করতে কোনো দ্বিধাবোধ করে না। এবং দেখবেন ওই খুন খারাপির কারণে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে। আমাদের কারাগারের ধারণ ক্ষমতার চাইতে 5 গুণ 7 গুণ বেশি এখন আসামি সেখানে রাখতেছে।
ফলে স্থানীয় জনগোষ্ঠী যারা জেলখানায় যাচ্ছে, সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে তারা সেখানে মিশে যাচ্ছে, বিশাল একটা অপরাধের নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি মায়ানমার থেকে তারা যে মাদকগুলো আনতেছে, এই মাদকের সাথেও স্থানীয় একটা বিশাল জনগোষ্ঠী জড়িয়ে যাচ্ছে। ফলে হচ্ছেটা কি, এখানে স্থানীয় জনগোষ্ঠী যে সমস্ত শিক্ষিত সুশীল মানুষজন ছিল, তারা আস্তে আস্তে ওই এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে স্থানীয় জনগণ। কারণ তাদের সন্তান সন্ততি, তাদের নিজস্ব পরিবেশ, এগুলো কোনোভাবে তারা সেখানে অ্যাডজাস্ট করতে পারতেছে না। তাহলে এখানে আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এখন আপনার 15-17 লক্ষ রোহিঙ্গা, এটা যদিও সরকার বলতেছে আমাদের এখানে 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, ওখানে যদি আপনি যান, প্রতিদিন অসংখ্য রোহিঙ্গা নামে বেনামে ঢুকতেছে। এবং ধারণা করা হয় এই স্থানীয় জনগোষ্ঠী যারা আছে, তারা যেগুলো ধারণা করা হয় যে এখানে প্রায় 15 থেকে 17 লক্ষ রোহিঙ্গা এখন বসবাস করতেছে। আবার তাদের একটা বড় অংশ মায়ানমার অবাধে চলে যায় সশস্ত্র অবস্থায়। আপনারা গত বেশ কদিন যাবৎ পত্রপত্রিকায় মিডিয়ায় দেখতেছেন, এবং সেখানে রোহিঙ্গারা এখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের জেলেদের নৌকা নিয়ে যাচ্ছে, এবং সেখানে তাদের দেখা যাচ্ছে অবাধ অস্ত্র, এবং তারা অস্ত্র নিয়ে অবাধে চলাফেরা করতেছে। তাহলে স্থানীয় জনগোষ্ঠী, আমি যদি একেবারে সংক্ষিপ্ত আকারে বলি, 4টা ইউনিয়নে আপনার রোহিঙ্গাদের বসবাস। সেটা হচ্ছে যে কি রাজা পালং ইউনিয়ন, উকিয়ার অংশবিশেষ, ফালংকাল ইউনিয়নের পুরোটাই, এবং হোয়াইকং এবং টেকনাফের নীলা ইউনিয়ন। এই 4টা ইউনিয়নে আপনার মোটামুটি রোহিঙ্গাদের বসবাস। এই 4টা ইউনিয়নে টোটাল যদি আপনি ধরে নেন, লাখখানিক আমরা বাংলাদেশি মানুষ বসবাস করি। তাদের বিপরীতে আপনার 17-18 লক্ষ মতো এই রোহিঙ্গা, যদিও রেজিস্টার্ড ভাবে বা সরকারের তালিকাভুক্ত 12-13 লক্ষ মানুষের মধ্যে। এবং প্রতিদিন উঠতি বয়সের আমাদের আগামী প্রজন্ম যেগুলো আছে, প্রত্যেকেই এই রোহিঙ্গাদের কারণে অপরাধ জগতের সাথে অবাধ একটা চলাফেরার সুযোগ পাচ্ছে, এবং এটা তাদের বিচরণ করতেছে এখানে। এই রোহিঙ্গাদেরকে আপনার যদি বাংলাদেশে রাখতে হয়, যেমন আগে একটা পরিকল্পনা ছিল, বাসাঞ্চলে নিয়ে গেছিল, বা আমাদের সীমান্ত থেকে তাদেরকে দূরে না সরালে এই কক্সবাজারের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে না কখনো। আমাদের পর্যটন খাতটা এটা বলতে গেলে পুরোটাই শেষ। অন্যদিকে উকিয়া টেকনাফের আপনি যদি যান, ওই রাস্তায় গাড়ি চালানোটাই কঠিন হয়ে গেছে এখন। ওখানে শ্রমবাজার যেটা আছে, আপনার টমটম বলেন, অটো বলেন, তারপরে সিএনজি বলেন, বাস বলেন, সবগুলো তাদের দখলে। ওই রাস্তাঘাটে 1 ঘন্টা রাস্তা যাইতে এখন লাগে 3-4 ঘন্টা করে। পরোক্ষভাবে এখন বলতে গেলে উকিয়া টেকনাফের অঘোষিতভাবে সবকিছু তাদের দখলে চলে গেছে। এগুলোকে যদি আপনি, এবং কাঁটাতার দিছে তাদের জন্য, তাদেরকে কাঁটাতারের বেড়ার মধ্যে রাখার কথা ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতেছি যে একটা রোহিঙ্গাও কাঁটাতারের ভিতরে থাকে না। তারা ইচ্ছা মতো বের হচ্ছে, ইচ্ছা মতো প্রবেশ করতেছে। পরে তারা বাইরে অপরাধ করে ভিতরে ঢুকে যাচ্ছে। কক্সবাজারের আইন শৃঙ্খলা রক্ষা করাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ অপরাধের সাথে আব্দুল মান্নান, আমি একটু থামাই আপনাকে। আপনি অনেকগুলো সংকটের কথা তুলে ধরছিলেন, পাশাপাশি আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা শুনেছিলাম 2017 সালে যখন রোহিঙ্গারা দলে দলে যখন বাংলাদেশে আসলো, তখন সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল যে স্থানীয় জনগোষ্ঠীর যে ক্ষতিটা হচ্ছে, বিশেষ করে পরিবেশ, স্থানীয় জনগোষ্ঠীর নানামুখী যে সংকট তৈরি হচ্ছে, সেইটা থেকে উত্তরণের জন্য বা সংকট নিরসনের জন্য সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলো নানা ধরনের সহায়তা দেবে। আদৌ কি এই গত 8-9 বছরে কি এরকম কোনো সহায়তা কি আসলে স্থানীয় মানুষজন দেখেছে বা আদৌ হয়েছে? আপনার একটা একেবারে নির্মম একটা সত্য কথা বলেছেন আপনি। সেটা হচ্ছে যে কি, এই আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো সাহায্য স্থানীয় জনগণকে করে নাই, কোনো প্রকার। একদম আমি আপনাকে একেবারে সংক্ষেপে বলি, যে জায়গাটা দিয়ে শরণার্থীরা প্রথম এসেছে, সেই রাস্তাটা পর্যন্ত এখনো হয় নাই। সেই রাস্তাটাও এখনো পর্যন্ত, প্রথম দিন যেদিন শরণার্থীরা এসেছে বাংলাদেশে, সেই আমাদের ওখানে জায়গাটা যদি আমি আপনাকে 2 ভাগে ভাগ করে দেখাই, সেটা হচ্ছে যে কি, কক্সবাজার টেকনাফ সড়কের পশ্চিম পাশ হচ্ছে যে আপনার বন বিভাগের জায়গা। সেটা একটা বিরাট পরিবেশের আপনার নয়নাবরিয়াম বাগান ছিল সেখানে, সেগুলো কেটে সেখানে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে। আবার নিচের পূর্ব পাশটা হচ্ছে যে কি ধান চাষ এবং চিংড়ি প্রজেক্ট, যেটা নাপ নদী থেকে চিংড়ি প্রজেক্ট। এখন রোহিঙ্গা ক্যাম্প থেকে পাহাড় কেটে বর্জ্য নেমে আপনার পুরা চিংড়ি প্রজেক্ট গুলো ধ্বংস হয়ে গেছে। এখন কোনো চিংড়ি প্রজেক্টে চিংড়ি মাছে হয় না, আর পাহাড় একটা গাছও নেই। এই জায়গাগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল যে এগুলো তারা, এখানে আরো অন্যান্য জায়গায় যেগুলো নষ্ট হচ্ছে, খালি জায়গাগুলো তারা বনায়ন করবে এবং মানুষের এই যে নদী নালাগুলো পরিষ্কার করে নাপ নদীতে যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি গত 8 বছর মধ্যে এরা এই ধরনের কোনো পদক্ষেপ, চুকে পড়ার মতো কোনো পদক্ষেপ ওনারা গ্রহণ করেন নাই। একেবারে সর্বশেষ আমাদের কোরবানির ঈদে স্থানীয় জনগোষ্ঠীর জন্য যে 25% বরাদ্দের একটা কথা তারা বলে আন্তর্জাতিক সংস্থাগুলো,
আপনার এখানে তাদের কাছে দিয়েছে এই লক্ষ লক্ষ কেজি গুস্ত, আর স্থানীয় জনগণকে দিয়েছে নাকি আপনার 4টা গরু। এটাই হচ্ছে যে তাদের পুনর্বাসন, এটাই হচ্ছে যে কি তাদের আমাদের প্রতিদান। এগুলো কোনোটাই ওনারা কাগজে কলমে বলে, বাস্তবতা হচ্ছে একেবারে ভিন্ন, একেবারে ভিন্ন। কোনো কিছুই তারা করে নাই, চুকে পড়ার মতো। আব্দুল মান্নান, আরেকটা বিষয়, এই যে আপনি একটা বিষয় বলছিলেন যে কর্মসংস্থানের কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে আমরা মাঝখানে আমরা দেখেছিলাম যে স্থানীয় লোকজন যাতে রোহিঙ্গা ক্যাম্পে তারা কাজ পায় সেজন্য আসলে তারা আন্দোলনও তাদের করতে হয়েছে। সেটার আসলে সর্বশেষ ফল কি? আসলে আদৌ কি আসলে কোনো ফল পেয়েছে স্থানীয়রা? এটা আপনার আমার চোখে পড়ার মতো কোনো দৃশ্যমান আমি ফল চোখে পড়ে নাই আমার। এখন বরং তাদেরকে আমাদের এখানে এই রোহিঙ্গা ক্যাম্পগুলো আমাদের যে একটা রাইজিং যে আমার জেনারেশন আছে, জেনারেশনটাই ধ্বংস করে দিয়েছে। তাদেরকে প্রথমে একটা ছোটখাটো চাকরি দিয়ে ক্যাম্পে নিয়ে গেছে, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে, তাদের স্টুডেন্ট লাইফ থেকে তাদেরকে প্রত্যাহার করে কর্মজীবীর দিকে নিয়ে গেছে, পরে তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। এখন তারা একটা অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা উচ্চশিক্ষিত বেকার সমাজ তৈরি করেছে। এখন ওখানে যারা চাকরি করতেছে আমরা দেখতেছি কি যে কোনো কর্মকর্তা কর্মচারী দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের আত্মীয় স্বজনকে এনে এখানে পুনর্বাসন করতেছে। বাস্তবে যে ছেলে মেয়েগুলো আন্দোলন করেছে তাদের আমার মনে হয় না 1% এই পর্যন্ত পুনর্বাসিত হয়েছে। আব্দুল মান্নান, আরেকটা বিষয়, আমরা এই যে আপনি বলছিলেন যে চাকরি পাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটু ভাগ করি যে স্থানীয় যে এনজিও গুলো কিংবা বিদেশি যে সংস্থাগুলো, আসলে কোন জায়গাতে আসলে স্থানীয়রা বেশি বঞ্চিত হচ্ছে? স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কাছে, না আসলে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে? আপনার প্রত্যেকটা এনজিওতে, আইএনজিও বলেন এবং লোকাল এনজিও বলেন, প্রত্যেকটা এনজিওতেই আপনি যদি একটু ক্যাটাগরি যদি তাদেরকে একটু, আমাদের এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একবার আইন শৃঙ্খলা কমিটিতে বৈঠকে কথা তোলা হয়েছিল যে নিয়োগগুলো যাতে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে হয়, যে এনজিও নিয়োগ দিবে সেই এনজিওর প্রতিনিধি এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জনপ্রতিনিধি, এরকম করে একটা 4-5 জনের কমিটি করার জন্য। কিন্তু এটা এনজিওদের আপত্তির কারণে এটা হয় নাই। না হওয়ার কারণটা হচ্ছে যে কি প্রত্যেকটা এনজিওতে আপনি দেখবেন ছোট চাকরি থেকে বড় চাকরি পর্যন্ত, ছোট চাকরি থেকে বড় চাকরি পর্যন্ত অনেক, যে ছেলেটা আপনার এই রোহিঙ্গা আসার পরে 17 থেকে 20-22 পর্যন্ত চাকরি করছে, সেই ছেলেটাকে এসে 23-24-25 তো ছাঁটাই করার কোনো কারণ থাকতে পারে না। সে যদি 17 থেকে 23-24 পর্যন্ত 7-8 বছর যোগ্যতার ভিত্তিতে ইন্টারন্যাশনাল এনজিও বলেন, লোকাল এনজিও বলেন চাকরি করতে পারে, তাহলে তাকে প্রথমে সরানো হয় ফান্ড সংকটের কথা বলে, পরে 6 মাস পরে নতুন ফান্ড এসেছে বলে আর নতুন করে এই অন্যান্য জায়গা থেকে নিয়োগ দিয়ে বৈষম্যটা তৈরি করা হচ্ছে বারে বারে। কারণ এগুলো আমি দেখতেছি, আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে কয়েকটা এনজিওর পদাধিকার বলে আমাকে সভাপতির দায়িত্ব পালন করতে হয়। তো এগুলো আমি করতে গিয়ে দেখতেছি যে কি আগে থেকে সিলেক্ট থাকে। এমনও গেছে যে আমি আমার একটা এনজিওতে যে জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসাবে পদাধিকার বলে ওটা ওনাদের সভাপতি থাকতে হয়। আমি বিজ্ঞাপন দিয়েছে 30 তারিখ আবেদনের শেষ তারিখ, কিন্তু দেখা যাচ্ছে যে 20 তারিখে নিয়োগ হয়ে গেছে। তো আমি আর 30 তারিখে কি ইন্টারভিউ নিব? 10 জনের জন্য ফুর্স ছিল, 6 জন আগে নিয়োগ হয়েছে, 4 জনের জন্য ইন্টারভিউ নিলাম। এগুলো আমরা আবার বলতেও পারতেছি না। নিশ্চয় আব্দুল মান্নান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সাথে আমরা আরো আলোচনা করব। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম রোহিঙ্গাদের চাপে পিষ্ট কক্সবাজারবাসী, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কক্সবাজার থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। আমরা আবারও তার কাছে যেতে চাই, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অ্যাডভোকেট আব্দুল মান্নান, আপনার কাছে আবারও যাচ্ছি আমরা। আপনি বলছিলেন, আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ যদি ভাগ করে বলি, যে আপনি এর আগে কর্মসংস্থান নিয়ে বলছিলেন, কিন্তু আপনার কথার মধ্যে একটা বড় বিষয় এসেছে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার, সেখানে যে আইন শৃঙ্খলার অবনতি বা নানা ধরনের অপরাধ হচ্ছে, তার সাথে রোহিঙ্গারা যেভাবে জড়িয়ে আছে, পাশাপাশি তারা স্থানীয়দেরও এই নানা অপরাধের মধ্যে জড়াচ্ছে। এই প্রসঙ্গে যদি আমি একটু জানতে চাই যে আসলে কি কি অপরাধ সেখানে হচ্ছে। আমরা জানি যে সেখানে মাদক চোরাচালান, মানব পাচার, এই ধরনের নানা অপরাধ সেখানে হচ্ছে। আপনার কাছ থেকে আরো একটু বিস্তারিত শুনতে চাই।
হ্যাঁ, ধন্যবাদ, আবারও ধন্যবাদ আপনাদেরকে। আপনার মাদকটা বাংলাদেশের জন্য, আমি আপনাদের মনে হয় টক শোতে দেখছিলাম, কে একজন বলছিল যে আপনার এই বছরে 60,000 কোটি টাকার মাদক আসতেছে শুধু এই সীমান্ত দিয়েই। আপনার এই সীমান্ত দিয়ে এই 60,000 কোটি টাকার মাদকের মধ্যে যদি আমি একটু ক্যাটাগরি ওয়াইজ যদি আমি যদি ভাগ করি, তাহলে আপনি দেখবেন এই 60,000 কোটি টাকার মাদকের মধ্যে আপনার 50,000 কোটি টাকার মাদক আনতেছে শুধু রোহিঙ্গারা। বাকি 10,000 কোটি টাকার মাদকের সাথে স্থানীয় বা পুরো বাংলাদেশের মানুষ জড়িত। কিন্তু আমার ওই বক্তব্যটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে আপনার দেখবেন মানব পাচার। আপনার যে এই কিছুদিন আগে আপনাদের চ্যানেল থেকেই আপনারা যে আন্দামান দ্বীপপুঞ্জে যে আপনারা একটা মানব পাচারের যে বিশাল সিন্ডিকেট আবিষ্কার করলেন, আপনি দেখবেন যে এটা টোটাল একটা ক্যাম্প ভিত্তিক এটা এই বিশাল একটা মানব পাচার চক্র সেখানে গড়ে উঠেছে। এখানে সন্ধ্যার পরে আপনি দেখবেন সন্ধ্যা না ঠিক মাগরিবের পরপর আপনার জনশূন্য হয়ে যায় সবকিছু। ওই এলাকা টোটালি জনশূন্য হয়ে যায়। এমনও একটা একসময় অভিযোগ ছিল যে যেদিন একটা বড় মাদকের চালান পাচার হয়ে আসবে সেই দিন এলাকায় লাঠি চার্জ করে এলাকাকে জনশূন্য করা হচ্ছে। তবে সেগুলো ব্যাপক আলোচনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন কিছুটা তৎপর হয়েছে, কিন্তু মাদক আসা তো বন্ধ হয় নাই। মাদকের পাশাপাশি যেটা সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বাঙালি সমাজের একটা অবাধ চলাফেরার যে অবাধ ও যৌনতার যে একটা বাধা আমাদের সমাজের মধ্যে, যে একটা রক্ষণশীল সমাজ ব্যবস্থা, সেটাই ধ্বংস করে দিচ্ছে এই রোহিঙ্গা সমাজ ব্যবস্থাকে। আপনি দেখবেন রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে হাজার হাজার মানুষ গড়বাড়া দিয়ে তারা বাইরে থাকতেছে, সেখানে নানান অসামাজিক কার্যকলাপ চলতেছে। আর খুন খারাপি প্রতিদিন খুন খারাপিটা এমন পর্যায়ে গেছে যে একেবারে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করে যদি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে যদি আপনি খোঁজ নেন, দেখবেন যে অনেক খুনের মামলাই হয় না, অনেক খুনের মামলা পর্যন্ত থানা পর্যন্ত আসে না। ওরাও বিরক্ত হয়ে গেছে, কত লাশ তুলবে। কিন্তু আপনার সবগুলো হচ্ছে অপরিকল্পিত ভাবে সরকার জায়গা দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেখানে আপনার এপিবিএন কে দিয়েছে। এপিবিএন ক্যাম্পের দায়িত্ব পালন করতেছে, পাশাপাশি ক্যাম্পের বাইরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে। আপনি সন্ধ্যার পরে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অস্ত্রের মহড়ার সামনে বের হতে পারে না, বা বের হয় না নিজেদের নিরাপত্তার স্বার্থে। মানুষ চলাফেরা তো দূরে থাক। তাহলে সন্ধ্যার পর সেখানে একটা আলাদা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে ক্যাম্পের ভিতরে। এবং আরো যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে কি আপনার এই ক্যাম্পের পূর্ব দিকে সড়ক আছে, কিন্তু পশ্চিম দিকে পাহাড়, পশ্চিম দিকে সরকারি বনভূমি। সেই সরকারি বনভূমির মধ্যে একটা বিশাল অঙ্ক অস্ত্রধারী গ্রুপ চলাফেরা করে বা প্রশিক্ষণ নেয়, এরকম কথাবার্তা এলাকায় ব্যাপকভাবে প্রচলিত। এবং এই অপরাধ জায়গাটা এখানে সীমিত থাকতে হয়ে যেত। আপনি গত এক মাসের যদি আপনি কক্সবাজার বা দক্ষিণ চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রামের অপরাধ প্রবণতাগুলো যদি, বড় বড় অপরাধগুলো যদি আপনি একটু পর্যালোচনা করে দেখবেন, প্রত্যেকটা ঘটনার সাথে কোনো না কোনো ভাবে এক দুজন বা পেশাদার রোহিঙ্গা জড়িত, সশস্ত্র রোহিঙ্গা জড়িত। যেমন একেবারে সর্বশেষ আপনার কক্সবাজার আদালত প্রাঙ্গণে যে অপহরণের ঘটনার কথাটা বলা হচ্ছে, সেখানে যে ঘটনা ঘটতেছে সেখানেও রোহিঙ্গারা জড়িত। এবং আরো যে জিনিসটা আপনার যে জায়গায়, সেটা হচ্ছে যে কি আমাদের রোহিঙ্গাদের মামলাগুলো বিচার করতে গিয়ে বিচারকের সংকটের কারণে আপনার স্থানীয় মানুষজন বিচার পেতে বিলম্ব হচ্ছে এবং বিচার পাচ্ছে না বলা যায়। কারণ এত সংখ্যক মামলা, এত অপরাধ, বিচিত্র বাচ্চারা অপহরণ হয়ে যাচ্ছে, মাসের পর মাস বাচ্চা উদ্ধার নাই। মানুষ মালয়েশিয়া থেকে আপনারা দেখতেছেন প্রত্যেকদিন মালয়েশিয়া নিয়ে যাবে বলতেছে, পিটাচ্ছে কিভাবে টাকার জন্য। মানে এক অন্যরকম একটা জগৎ এখানে তৈরি হয়ে গেছে রোহিঙ্গাদের ভিতরে। এগুলো যদি এখান থেকে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট বাইন্ডিংস এর ভিতরে না আনা হয়, তাহলে আমাদের আব্দুল মান্নান, আমি এই যে অনেকগুলো প্রসঙ্গ আপনার আলোচনার মধ্যে আমরা পেলাম, আমরা যদি একটা উপসংহারে আসি, সেটা হচ্ছে যে এই যে এতগুলো সংকট তৈরি হয়েছে স্থানীয়দের জনজীবনে, এখন এই যে ড্যামেজগুলো সেটা আসলে রিস্টোর করা যদি করতে হয়, আসলে কি কি করা উচিত, একটু যদি আপনার কাছ থেকে পরামর্শগুলো আমরা শুনতে পারি। দেখুন, আপনার একটা সময় আপনার আলোচনা হচ্ছিল, আমরা জানতেছিলাম, সেটা হচ্ছে যে কি রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার হবে, রোহিঙ্গাদের জন্য আলাদা আলাদা বিচার ব্যবস্থা হবে, আলাদা সেখানে সবকিছু হবে, রোহিঙ্গাদের জন্য আলাদা থানা হবে। সেগুলো তো আর হয় নাই। সেকেন্ড যেটা হচ্ছে যে কি আমাদের সবচাইতে সম্ভাবনাময় আমাদের পর্যটন খাতটা, এই পর্যটন খাতটা বাঁচিয়ে রাখতে হলে রোহিঙ্গাদেরকে ওই জায়গায়, যেই জায়গায় তাদেরকে ক্যাম্প দেওয়া হয়েছে, যেই জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে যাতে তারা বের হতে না পারে, সেই জায়গায় যাতে তল্লাশিটা, যেমন আপনার আমাদের এখানে এই জায়গায় যদি তাদের যে সন্ধ্যার দিকে যে আগে যে জিনিসটা ছিল,
প্রথম যখন রোহিঙ্গারা আসে, রোহিঙ্গারা প্রথম আসার পরে তাদের সেখানে আপনার ওই সন্ধ্যার দিকে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মাঝিকে হিসাব দিতে হতো যে আমার এখানে 1400 মানুষ আসে, 1400 মানুষের মধ্যে 1300 হাজির আছে, 100 নাই, সেই 100 কোথায় গেছে সেটা হাজিরা দিতে হতো। এখন সেটা হচ্ছে না। এখন হচ্ছে কি, রোহিঙ্গাদেরকে আমরা যেমন সবচেয়ে আরেকটা যেটা বড় সমস্যা দেখা দিয়েছে ইদানিং, রোহিঙ্গাদেরকে প্রত্যেককে আগে গ্যাস দিত। আপনার ওরা এখন গ্যাসগুলো ব্যবহার না করে পার্শ্ববর্তী তাদের যে গাছপালাগুলো আছে, বনজ সম্পদ যেগুলো আছে, এখন সেগুলো কেটে তারা এখন ক্যাম্পের ভিতরে এগুলো লাকড়ি হিসাবে জ্বালিয়ে ফেলতেছে। তাহলে প্রতিদিন এগুলো ধ্বংস হচ্ছে। এগুলো যদি আমার নিয়ন্ত্রণে না আনা হয়, এগুলো যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ, একেবারে যদি আমি আরো সংক্ষেপে আপনাকে বলি, টোটাল রোহিঙ্গা ম্যানেজমেন্টটা যদি আমাদের সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়, জাস্ট সিম্পলি সিভিল প্রশাসনটা থাকবে অন্যান্য বিষয়গুলো দেখার জন্য, কিন্তু নিরাপত্তার বিষয়টা যদি আপনি সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়, এমনিতেই নিরাপত্তার সাথে বাইরে ছোট ছোট কিছু সেনা ক্যাম্প আছে, আপনি দেখবেন অপহরণ, প্রতিনিয়ত অপহরণ, লোকাল মানুষ অপহরণ হয়ে যাচ্ছে। অথচ আপনি সীমান্ত থেকে সমুদ্র সৈকত পর্যন্ত, মায়ানমার সীমান্ত থেকে সমুদ্র সৈকত পর্যন্ত সোজা মাপলে আপনার 5 কিলোমিটারের বেশি হবে না, সেখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত রোহিঙ্গাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই 3 কিলোমিটারের জায়গার মধ্যে তারা থাকলেই তো হয়। তারা 3 কিলোমিটার করে, যে এই 3 কিলোমিটার প্রশস্ত করে তাদের 50-60 কিলোমিটারের মধ্যে যে জায়গাটা তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে অবাধ বিচরণ, আমরা এখন রোহিঙ্গারা কক্সবাজার থেকে পাসপোর্ট করে নিচ্ছে। আপনি যদি বান্দরবনে যান, বান্দরবনের সর্বশেষ 100টা পাসপোর্ট ইস্যু যদি আপনি পর্যালোচনা করেন, এগুলো কুস্তি নিলে দেখবেন যে অন্তত সেখানে 40 জন রোহিঙ্গার পাসপোর্ট হয়ে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চল থেকে ওরা পাসপোর্ট করে নিচ্ছে, ওরা বাংলাদেশি নাগরিক হিসেবে বাইরে চলে যাচ্ছে। তাহলে আমরা সবাই সব ক্ষেত্রে যদি দায়িত্বশীল না হই, আমরা কিছু টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে আইডি কার্ড দিচ্ছি, আমরা কিছু টাকার বিনিময়ে তাদেরকে জন্ম নিবন্ধন দিচ্ছি, আমরা কিছু টাকার বিনিময়ে তাদেরকে আইনি সহায়তা দিচ্ছি, এগুলো যদি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং সম্ভব হবে না। এবং কক্সবাজারে যে পর্যটন খাত এবং যে শিল্প খাত, কক্সবাজারের বন্দর, কক্সবাজারের আপনার কি বলে লবণ চাষ, মাছ চাষ, এগুলো বেশিরভাগই রোহিঙ্গাদের দখলে চলে যাবে। ইতিমধ্যে অনেকগুলো চলে গেছে। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যদি না হয়, একেবারে সংক্ষেপে উপসংহারে যদি আমি বলি, এটা কঠোর নিয়ন্ত্রণ করতে হবে। সেনাবাহিনীর আওতায় যদি এটা না আনা হয়, তাহলে কক্সবাজারের সুনামটাই ধ্বংস হয়ে যাবে। আব্দুল মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি অনেকগুলো মূল্যবান প্রসঙ্গ তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।